আমাদের আমরা বাড়িতে এই পেজটা করেছি। আগের পেজটা আমাদের হয়ে গেছিল, মেঘ আমাকে ইনফর্ম করলো। তো যাই হোক, তো এই পেজের ফার্স্টে যে অঙ্কটি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা, সেই অঙ্কটাতে আমরা খুবই সোজা একটা অঙ্ক বলছে বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেটা সমান হবে, সেটা কত বছরে। তো আমরা এটা ভালো করেই জানি যে চক্রবৃদ্ধি সুদ বলতে এটাই বোঝায় যে যখন সুদের ওপরে সুদকে আমরা নির্ধারণ করি তখনই চক্রবৃদ্ধি সুদটা আসে। তো ন্যাচারালি যতক্ষণ পর্যন্ত না আমার একবার সুদ ক্যালকুলেট হচ্ছে তার আগে পর্যন্ত এই চক্রবৃদ্ধি সুদের কোনো কনসেপশনই আসবে না। তো আমাদের এই ক্ষেত্রে আনসার কি হওয়া উচিত? 1 ইয়ার। কারণ আমরা এবার প্রতি ক্ষেত্রেই আমরা এই কথাটাও বলে থাকি যে 1 বছর হবে সরল সুদ 100 টাকা, চক্রবৃদ্ধির ক্ষেত্রে 100 টাকা। দ্বিতীয় বছরে ওই যে প্রথম বছরে সুদ যেটা এলো তার উপর সুদ নির্ধারণটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফর দ্য ফার্স্ট ইয়ার actually there is no difference between compound interest and simple interest. তাহলে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো ইন্টারেস্টই ইকুয়াল হবে যখন টাইমটা হচ্ছে 1 ইয়ার। আশা করি বোঝা যাচ্ছে, এটা সবাই পেরেওছে আশা করি। নাম্বার 2 যদি আমরা দেখতে চাই, তো এখানে নাম্বার 2 যেটা দিয়েছে সেটা বলেছে যে এক্স প্রপোর্শনেট ওয়াই। এটা দিয়ে কোনো কাজ হয় না, এটা আমরা ভালো করেই জানি। তো আমরা এটাকে একটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করি। তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, হোয়ার কে নট ইকুয়াল টু 0 ধরে ধরে নেওয়া হয়। দিয়ে আমাকে বলছে অনেকগুলো এখানে অপশন দিয়েছে আমাদের, সেই অপশনগুলো থেকে আমাদেরকে চুজ করতে হবে যে কোন অপশনটা। তো অ্যাকচুয়ালি এই যে যেটা দেখতে পেলাম এখানে, তো আমি ইকুয়েশন যখনই হয়ে গেল, তো ইকুয়েশন হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে যা করব আমাকে রাইট হ্যান্ড সাইডে তাই করতে হবে। আমি যদি ধরে নিই যে আমি লেফট হ্যান্ড সাইডে যদি স্কোয়ার করি তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডেও স্কোয়ার করতে হবে। এবং একটা জিনিস যেটা যে কনস্ট্যান্টকে স্কোয়ার করলে সেটা কনস্ট্যান্টই হয়, বাকিগুলো সেম থাকবে। মানে সেই ক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্রপোর্শনেট ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমি যদি এদিকে 3 করি, কিউব করি, এদিকেও কিউব করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এক্স কিউব প্রপোর্শনেট ওয়াই কিউব। তো দেখা যাক এরকম ভাবে কিছু আছে নাকি। ফার্স্টের যে অপশনটা দিয়েছে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দিয়েছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, বাট ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কিন্তু দেয়নি, তাই প্রথমটা আমরা বাদ দিয়ে চলে গেলাম। সির যে অপশনটা দিয়েছে এখানে মাথায় আছে এন, এখানে আবার এন দেয়নি, এটাও বাদ দিয়ে চলে গেলাম। এখানে আবার আছে ওয়ান, এদিকে আছে এন, তাহলে পড়ে থাকলো কি এটা। এখন বিটা যেটা পড়ে আছে দেখতে পাচ্ছি এদিকেও এক্স টু দি পাওয়ার এন, এদিকে ওয়াই টু, যেমন এরকম করেছিলাম আর কি। মানে এটা যেমন এক্স স্কোয়ার হতে পারতো যদি আমি 5 বোথ এন্ডে যদি টু দি পাওয়ার 5 করতাম তাহলে এই জিনিসটা হতো। তাহলে দুদিকে ওরা কি করেছে, এক্স টু দি পাওয়ার এন করেছে, এখানে কে টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন। কে যদি কনস্ট্যান্ট হয় তো ন্যাচারালি কে টু দি পাওয়ার এন ও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনেট ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। নাম্বার 3, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব দিয়েছে ডি, তাদের ব্যাসার্ধ দিয়েছে R1 এবং R2। তো আমরা অ্যাকচুয়ালি কি কি কন্ডিশন হতে পারে সেই কন্ডিশন গুলোকে নিয়ে একটুখানি দেখে নিই। প্রথমত ছোট ছোট দুটো বৃত্ত জাস্ট নিয়ে আসছি আমরা। ধরে যাক এই একটা বৃত্ত আছে, এইখানে একটা বৃত্ত দুটো এরকম থাকতে পারে, বৃত্ত দুটো এইরকম থাকতে পারে, বৃত্ত দুটো এরকম থাকতে পারে, আবার বৃত্ত দুটো এরকম থাকতে পারে। বৃত্ত দুটো এরকম থাকতে পারে। তো এই হচ্ছে আমার দুটো বৃত্তর কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি, ব্যাসার্ধ R1 আর R2। জাস্ট এইটুকুনি পড়ে আমরা যেটা ভাবতে পারি যে তার দুটো সাব কন্ডিশন আছে, এটা একটা এ, এটা একটা বি, এটা একটা সি। এই তিনটে সাব কন্ডিশন নিয়ে আমরা ভাবতে পারি জিনিসটাকে। তো প্রথম ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয়, ধরে যাক এই হচ্ছে একটা তার সেন্টার, আর তার এইখানে একটা সেন্টার আছে, এই দুটো তার সেন্টার। এই ক্ষেত্রে এখানে একটা তার সেন্টার,
এটা একটা তার সেন্টার, দুটো সেন্টার, এবং এটা হচ্ছে ডি, এটাও ডি, আর এইখানে একটা সেন্টার এবং এইখানে একটা সেন্টার, এই দুটো সেন্টারের ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে ফার্স্ট যে তথ্যটা দেওয়া হয়েছে, দুটো বৃত্ত যাদের কেন্দ্র দুটো দূরত্ব হচ্ছে ডি, এবং আরেকটা কন্ডিশন বলছে যে তাদের ব্যাসার্ধগুলো R1 R2। ধরে নেওয়া যাক যে এই বৃত্তটার ব্যাসার্ধ R1, ধরে নেওয়া যাক এই বৃত্তটার ব্যাসার্ধ R2, ধরে নেওয়া যাক এই বৃত্তটার ব্যাসার্ধ R1, ধরে নেওয়া যাক এই বৃত্তটার ব্যাসার্ধ R2। কিছু বলবে? 1 ঘন্টা হয়ে গেছে। ধরা যাক এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে আমি এই তিনটে কন্ডিশন পেতে পারি। প্রথম কন্ডিশনটা যদি চোখে দেখি আমরা, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে R1 মানে এখান থেকে এইটুকুনি, R2 মানে এখান থেকে এইটুকুনি, তাহলে সেই দুটোকে যোগ করলে নিশ্চয়ই ডি এর ছোট হচ্ছে এই তথ্য মানে এই ছবি অনুযায়ী। তাহলে এই ছবি অনুযায়ী যেটা কন্ডিশন আমাদের, দ্যাট ইজ ডি ইজ গ্রেটার দ্যান R1 প্লাস R2। ভালো কথা। এই যে ছবিটা, এই ছবিটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে R1 মানে এখান থেকে এইটুকুনি, R2 মানে এখান থেকে এইটুকুনি। তাহলে যদি আমরা R1 আর R2 কে যোগ করি, তাহলে এখানে D এর সঙ্গে R1 R2 টা ইকুয়াল হচ্ছে। আর যদি থার্ড কন্ডিশন আমরা দেখি, তো থার্ড কন্ডিশন অনুযায়ী এখানে R2 টা যেহেতু বড়, তাহলে D ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি, দ্যাট ইজ R2 মাইনাস R1। তাহলে আমি এখনো কিন্তু পরেরটা করিনি। এবার আমাদের এই তিনটে কন্ডিশনের মধ্যে এইবার দেখা যাক আমাকে কোন কন্ডিশনটা ওরা দিয়েছে। আমাকে বলছে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তার মানে আমাদের তিনটে ছবির মধ্যে এই ছবিটা বাদ, এটা অন্তস্থভাবে স্পর্শ, এই ছবিটা বাদ। তাহলে রইল বাকি আমাদের এটা। একটু জল খেয়ে আসে। তাহলে এই কন্ডিশনটা দেখা যাক আমাদের কোথায় আছে। তিনটে কন্ডিশনই কিন্তু আছে। D1 D হচ্ছে এটা, এই কন্ডিশনটাও দিয়েছিল যেটা আমরা এখান থেকে পেয়েছি। R2 মাইনাস R1, R1 মাইনাস R2, এই কন্ডিশনটাও পেয়েছি। D লেস দ্যান R1 মাইনাস R2, সেটা আমাদের কন্ডিশন বেরোয়নি, তাহলে আমাদের আনসার করতে হচ্ছে এটা হচ্ছে। দেখো ভালো করে বুঝে রাখো, পারছো নাকি? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো আমি যদি ওই বৃত্তটাকে দুটো পরস্পর লম্ব ব্যাস দিয়ে যদি ভাগ করি, তাহলে সব 90। তার মানে যদি আমি এইখান থেকে যদি আমার যাত্রা স্টার্ট করি, তাহলে আমাদের পৃথিবী জিরো ডিগ্রি অক্ষাংশ থেকে 90 ডিগ্রিতে গেলাম, এলাম। আবার এখান থেকে যখন ঘুরে এখানে এলাম 180, আবার ঘুরে এখানে এলাম 270, আবার যখন এখানে এসে পৌঁছালাম। তার মানে আমি যদি সেন্টারে যদি একটা চক্কর কাটি, তাহলে আমার সেন্টারে টোটাল অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে কত না 360 ডিগ্রি। তো এখানে আমাকে সেই চাপটার কথা ভাবতে হবে যে চাপটার দৈর্ঘ্য হচ্ছে পাই। ধরা যাক এখান থেকে এইটুকুনি একটা চাপ, যে চাপটার দৈর্ঘ্য হচ্ছে পাই, এবং যে চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা বলছে 20 ডিগ্রি। দেখো তোমরা ক্লাস 9-এ
মানে ক্লাস 10 এর কনসেপশন দিয়েও করতে পারো, ক্লাস 9 এর কনসেপশন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো আমি ক্লাস 9 এর কনসেপশনটা আগে বলি। ক্লাস 9 এ আমরা জেনেছিলাম যে পাই বলতে যে বস্তুটি আছে, এই পাই বস্তুটা হচ্ছে কি না কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্য, মনে করে দেখো ক্লাস 9 এ করেছিলে, বাই ব্যাস। ব্যাস মানে কি? ব্যাস মানে তো 2r, তার জন্যই পরিধির দৈর্ঘ্য কি হয়েছিল? 2πr হয়েছিল। তার মানে পাই হচ্ছে আমাদের এই জিনিসটাকে বোঝায়। আর এখান থেকে এই যে বৃত্ত চাপ যেটা, সেটা হচ্ছে থিটা। আমরা এখান থেকে কি জানি? s ইকুয়াল টু r ইন্টু থিটা। এইখানে কিন্তু থিটাটা কিসে আছে? থিটাটা কিন্তু রেডিয়ানে আছে। সেক্সাডেসিমাল সিস্টেমে কিন্তু রেডিয়ানটা নেই, এখানে থিটাটা নেই। কিন্তু এখানে আমাকে কত দিয়েছে? এখানে আমাকে দিয়েছে 20 ডিগ্রি। মানে আমি একটু বেশি করে বলছি, তার মানে ভেবো না যে অঙ্কটা খুব কঠিন, আমি বেশি করে বলছি জিনিসটাকে। তো আমাকে এখানে এসের জায়গায় কত দিয়েছে? এসের জায়গায় দিয়েছে পাই। আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ। আর থিটা অর্থাৎ এখানে দিয়েছে 20 ডিগ্রি। তো 20 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? 20 পাই বাই 180, দ্যাট মিন্স পাই বাই 9 রেডিয়ান। তাহলে এখানে আমরা কত বসাতে পারি? পাই বাই 9 রেডিয়ান। তো দেখো এই যে পাই, এই পাই যখন কেটে গেল, তাহলে r ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলে? 9 সেন্টিমিটার। তো এটা তো গেল একটা তত্ত্ব কথা দিয়ে, যে সূত্র পুত্র হ্যান ত্যান আপনি অনেক কিছু বললেন, s ইজ ইকুয়াল টু r থিটা, থিটা রেডিয়ান, থিটা ষষ্ঠিক পদ্ধতি নেই, হ্যান ত্যান অত কিছু বুঝে নেওয়া, অত কিছু মনে থাকবে না, অঙ্কটা ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার কিছু নেই, ঐকিক নিয়ম তো আমরা জানি, আমরা ঐকিক নিয়ম করি। আমরা একদম যে ভাষায় অঙ্ক করে অভ্যস্ত, আমরা সেই ভাষাতে অঙ্ক করতে পারি। আমাকে এমন একটা বৃত্ত দিয়েছে, আমরা ধরে নিলাম যে এই বৃত্তটার ব্যাসার্ধ r। আমরা এখানেই দেখেছিলাম যে যদি এক চক্কর ঘুরে আসে তাহলে সে 360 ডিগ্রি কোণ অ্যাবল করতে পারে। তাহলে এই যে r যদি তার ব্যাসার্ধ হয়, তাহলে r ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা কি দেখব না, r ব্যাসার্ধ তার ব্যাসার্ধ, তাহলে পরিধির দৈর্ঘ্য কত? পরিধির দৈর্ঘ্য 2πr। তাহলে পরিধির দৈর্ঘ্য যদি 2πr হয়, তাহলে 2πr এর জন্য সে কোণ উৎপন্ন করবে কত? 360 ডিগ্রি। তাহলে আমার দরকার ব্যাসার্ধ, তাহলে ঘুরিয়ে আসি। 360 এর জন্য 2πr, তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? এদিকে আসি, 2πr বাই 360। তাহলে আমাকে বলেছে 20 ডিগ্রির জন্য কত? 20 ডিগ্রির জন্য তাহলে 2πr ইন্টু 20 বাই 360। 20 দিয়ে 360 কাটলে কি হয়? 18। 2 দিয়ে আবার 18 কাটলে 9, তাহলে πr বাই 9। তাহলে আমাদের তরফ থেকে এটা পাচ্ছি আমি সেই চাপটা, যে চাপটাকে ওরা কত বলেছে? ওরা বলেছে কিন্তু পাই দৈর্ঘ্যের চাপ। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে r ইজ ইকুয়াল টু 9। তোমরা এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। কার অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলবেন? আরেকবার একটু বলবো, বলি। কোনটা বলবো? ফার্স্টেরটা বলবো না লাস্টেরটা বলবো? এখানে দেখো, লাস্টেরটা। ফার্স্টেরটা দেখো এখানে কি দিয়েছে আমাকে। আগে অঙ্কটাকে বোঝার চেষ্টা করতে হবে। যে আমাকে বলেছে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার একটা চাপ আছে, এই একটা বৃত্ত, পাই সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ। বৃত্তচাপ তো আমরা বুঝি কোনটা, যে একটা পার্টিকুলার জায়গা থেকে একটা পার্টিকুলার জায়গা, ধরো এখান থেকে এইটুকুনি পর্যন্ত হচ্ছে সেই বৃত্তচাপটার দৈর্ঘ্য, যেটাকে ওরা বলছে পাই। ধরো এখান থেকে এইটুকুনি, সেটা কি করছে? কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 20 ডিগ্রি। তাহলে কেন্দ্রে যদি 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে কেন্দ্রে একটা, এই যে চাপটা আছে তার যে দুটো প্রান্ত বিন্দু, সেই প্রান্ত বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে সেই প্রান্ত বিন্দুটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? বলছে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাকে বলেছে বৃত্তটার ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ বলতে এটাকে বুঝি। তো এইখানে একটা সূত্র, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি যে s ইকুয়াল টু r থিটা হয়। এই s ইকুয়াল টু r থিটা, যেখানে s টা কি না, s টা হচ্ছে এই যে পরিমাণ চাপের কথাটা বলছে, সেই পরিমাণ চাপের দৈর্ঘ্য। r টা কি? r টা হচ্ছে ব্যাসার্ধ। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। কিন্তু সেই কোণটা
অলওয়েজ কিসে রিপ্রেজেন্ট হয়? রেডিয়ানে রিপ্রেজেন্ট হয়, মানে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ হয়। তো এখানে 20 ডিগ্রি আমাকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ হয় রেডিয়ানে। এখানে আমাকে 20 ডিগ্রি দিয়েছে, এ তো রেডিয়ানে প্রকাশ না, এ তো ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমাকে প্রথম কাজ হলো তাহলে সেই কি 20 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেওয়া, যে 20 ডিগ্রি মানে কত রেডিয়ান, পাই/9 রেডিয়ান। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এস বলতে বৃত্তচাপটা কত বৃত্তচাপ বলেছে? ওরা বলেছে পাই বৃত্তচাপ, এস এর জায়গায় পাই বসবে। আটটা তো বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদেরকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। থিটা মানে পাই/9, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আর ইজ ইকুয়াল টু 9 হচ্ছে। তাহলে আমাদের প্রথম এটা গেল। এটাতে অনেক সূত্র, অনেক তত্ত্ব কথা এগুলো দিয়ে গেল। আমি যেটা বলতে চাইছি যে সিম্পলি যদি ঐকিক নিয়মও আমরা জানি, আমরা সেটাও করব। তার জন্য আমরা এখানে এই বৃত্তটাকে যদি দুটো পরস্পর লম্ব ব্যাস দিয়ে যখন আমরা একে ভাগ করছি 4 ভাগে, তাহলে প্রত্যেকটা 90 করে হচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি আমার যাত্রা শুরু করি, এতটা সময় 90 আসলাম, 180 আসলাম, 270 আসলাম, আবার যখন ঘুরি এখানে তাহলে কত আসবো? মোট 360 ডিগ্রি আসবো। তাহলে এবার বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, তাহলে সেই বৃত্তের পরিধি দেবে কত? 2πr। এটা আমরা জানি সবাই। তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কেন্দ্রে উৎপন্ন হয় কত বৃত্তচাপের জন্য? 2πr দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য। তাহলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন হবে কেন্দ্রে কত বৃত্তচাপের জন্য? 2πr/360 ডিগ্রি বৃত্তচাপের জন্য। তাহলে আমার তো 20 ডিগ্রি কোণটা দিয়েছে, আমার তো কেন্দ্রে 20 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে 20 ডিগ্রি কোণ উৎপন্ন হবে কত বৃত্তচাপের জন্য? 2πr × 20/360। এটা একটু মুখে মুখে ক্যালকুলেশন করেছি, 0 0 গেল, 2 দিয়ে 36 কাটলে 18, 2 দিয়ে 18 কাটলে 9, তাহলে πr/9। তাহলে এত সেন্টিমিটার কিসের জন্য? বৃত্তচাপের জন্য। এটা আমাদের তরফ থেকে বেরোলো এত সেন্টিমিটার বৃত্তচাপ। ওরা কত বলেছে? ওরা বলেছে পাই। তাহলে πr/9 ইজ ইকুয়াল টু পাই। তাহলে আর এর মান কত হয়ে গেল? 9। তাহলে এটাই তো আমাদের বের করতে বলেছে, বৃত্তটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দুভাবেই বেরোলো, বোঝা গেল? নাম্বার 6, 5এরটা আসছি। একটা পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হলো, আমরা সবাই জানি, কোজাইভ। একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 4 গুণ। তার লম্ববৃত্তাকার চোঙ যদি হয়, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা কাকে বুঝি? লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা বুঝি হচ্ছে 2πrh। 2πrh সেটা তার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলতে বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল πr², তার কত গুণ বলছে? তার 4 গুণ। তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল, পাই পাই গেল, একটা আর গেল, 2 দিয়ে এটা গেল। দেখো বাঁদিকে পড়ে থাকছে h, ডান দিকে পড়ে থাকছে 2r। আমাকে কার কার অনুপাত চেয়েছে? উচ্চতার ব্যাসার্ধ। তাহলে hটা বাঁদিকে আছে থাক, rটাকে এদিকে নিয়ে এসো, ইজ ইকুয়াল টু 2। তাহলে h is to r, h/r মানে h is to r। এটাকে আমরা লিখতেই পারি যে h is to r 2/1, দ্যাট মিনস 2:1। তার মানে আমাদের অপশন হচ্ছে কোনটা? এটা ডি। বোঝা গেল? তাহলে এখানকার 6টা অঙ্কই আমাদের হলো। বাড়িতে আমরা হয়তো করেছি, তার কারণ আমি বুঝতে পারছি যে বাড়িতে কাজটা একটু কম হচ্ছে। তো এনিওয়ে, এই পেজটা আমরা সেভ করি এখন। এই পেজটা আমরা সেভ করি। স্যার বলছি শনিবারের কাজটা একটু আগের দিন পাঠিয়ে দেবেন, পড়া থাকে তো এর আগে, ওই জন্য করা হয় না। দেখছি হ্যাঁ দেখছি স্যার, শোনা যাচ্ছে না কথা। বলছি দেখছি। আবার কি বন্ধ হয়ে গেছে নাকি মাইক আমার? শুনতে পাচ্ছি কিন্তু পরিষ্কার করে শুনতে পাচ্ছি। তোর নেটওয়ার্কের প্রবলেম আছে, আমি পাঠিয়ে দেবো, চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা স্যার।
মনে হয় না খুব বেশি দিন পাঠাতে হবে বলে, এখন হয়তো আমি অফলাইনে ক্লাস শুরু করে দেবো, এবার বেশি ঝামেলা হচ্ছে। স্যার 21 তারিখের পর থেকে শুরু করবেন? কেন 21 তারিখে আগে থেকে শুরু করলে কি সমস্যা? ঠিক আছে, দেখা কোনো যাবে। সমস্যা? একটা গ্রামের বর্তমানে জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বলেছে 2% হারে বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা কি হবে? তো একটা গ্রামের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, প্রতি বছর জনসংখ্যা এত পার্সেন্টের বৃদ্ধি পেলে আমরা n বছর পর জনসংখ্যাটা আমরা জানি যে আমাদের যে ওই কি বলে ওই চক্রবৃদ্ধি মানে সমহার বৃদ্ধি, যেটা সেই সমহার বৃদ্ধি সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, মানে p ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসবে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n। আর কিছু বসাবার দরকার নেই, এটাই উত্তর। খুব বেশি হলে 2 দিয়ে 50 কে আমরা ক্যান্সেল করতে পারি, খুব বেশি হলে, মানে আলটিমেটলি হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের কাজ এখানে। তো নেক্সট নাম্বার 2 আমরা যখন নেচারস অফ রুট পড়েছিলাম, বীজদ্বরের প্রকৃতি, নেচার অফ রুটস, নেচার অফ রুটস অফ এ কোয়াড্রাটিক ইকুয়েশন, এটা যখন করেছিলাম তখন আমি বলেছিলাম যে শ্রীধর আচার্যের যে সূত্রটা হয়, এগুলো একটু বেশি বেশি করে বলার অর্থ আর কিছুই না, যাতে আমরা একটু রিকল করতে পারি আর কি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র এখান থেকে কি পেয়েছিলাম আমরা? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। এটা হচ্ছে আমাদের দুটো রুট, এবং এই রুটগুলো কি প্রকৃতি? প্রকৃতি বলতে আমরা তো অনেক ধরনের সংখ্যা পড়েছি, বাস্তব সংখ্যা পড়েছি, অবাস্তব সংখ্যা আমরা পড়িনি, বাট জেনেছি যে বাস্তব সংখ্যা যেমন আছে তেমনি অবাস্তব সংখ্যাও আছে, মূলদ সংখ্যা আছে, আমরা জেনেছি। তো বলে এখানে বীজগুলোর যে প্রকৃতি, সেই প্রকৃতিটা নির্ধারণ করার জন্য আমরা যে নিরূপক বা যে ডিসক্রিমিনেন্টটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইটা, বি স্কোয়ার মাইনাস 4ac। দেখেছিলাম যে এর তিনটে মান হতে পারে, হয় তাই গ্রেটার দ্যান 0, না এ ইকুয়াল টু 0, না হয় এ লেস দ্যান 0। যখন গ্রেটার দ্যান 0 তখন বাস্তব, যখন ইকুয়াল টু 0 তখনও বাস্তব এবং সমান। গ্রেটার দ্যান 0 হলে বাস্তব অসমান, লেস দ্যান 0 হলে বলেছিলাম অবাস্তব অসমান। তো এখানে লক্ষ্য করে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 দিয়ে দিয়েছে, অর্থাৎ বীজ দুটো বাস্তব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বীজ দুটো যে বাস্তব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এবার কি বলছে? সমান বলছে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হতে গেলে লক্ষ্য করে দেখো এই জায়গাটায় এই বিটা যদি না থাকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো? একবার প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একবার এটা বলবো, আরেকবার কি বলবো? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা বলবো। তার মানে সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বীজটা কিন্তু সেম আসছে, সমান আসছে, শুধু চিহ্নগুলো কি আসছে? বিপরীত। বিপরীত মানে একটা প্লাস হলে একটা মাইনাস। তাহলে এখানে যে কন্ডিশনটা আমাদেরকে লিখতে হবে, এবারে যেটা লেখা উচিত সেটা কি না, বি ইকুয়াল টু 0। এবার তোমরা বলতেই পারো যে স্যার বি স্কোয়ার মাইনাস 4ac বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো মাইনাস 4ac টা তো ঋণাত্মক আসতেই পারে। তো সেটার জন্য আমি বলতে পারি যে এরা বলেই দিয়েছে যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, অর্থাৎ তুমি বি বাদ দিয়ে এ আর সি যে ভ্যালু দুটো এখানে প্রোভাইড করা আছে সেই ভ্যালু দুটো এখানে পুট করলে এটা আলটিমেটলি গ্রেটার দ্যানই 0 হবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি নাও হয়, তাতেও যদি এই কন্ডিশনটা আমাদেরকে নাও দিত, তাহলেও আমরা বীজ দুটোকে বলতে পারতাম না যে সেটা বাস্তব না অবাস্তব। সেক্ষেত্রে আমাদের সেই চারটে কন্ডিশন আসবে যে এ গ্রেটার দ্যান 0, সি গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় হচ্ছে কাল্পনিক বা অবাস্তব, এ গ্রেটার দ্যান 0, সি লেস দ্যান 0 হলে বীজদ্বয় হচ্ছে বাস্তব, আবার এ লেস দ্যান 0, সি গ্রেটার দ্যান 0 হলে বাস্তব, আবার এ লেস দ্যান 0, সি লেস দ্যান 0 হলেও হচ্ছে অবাস্তব। এরকম চারটে কন্ডিশন আমরা ভেঙেছিলাম। এনিওয়ে,
তো এটা আমাদের আনসার গেল বি ইকুয়াল টু 0। নাম্বার 3 কি বলছে দেখা যাক। নাম্বার 3 এখানে আমরা করছি। নাম্বার 3 বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস। তো আমাকে একটা বৃত্ত নিলাম আমি, সেই বৃত্তটার একটা ব্যাসটা আগে আমরা নির্ধারণ করে নিলাম। আমরা ব্যাসটা আগে নিয়ে নিলাম এখানে। তাহলে এবি হচ্ছে ব্যাস। আবার শুধু তাই নয়, এবিসিডি আবার বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি, এই হচ্ছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবিটা ব্যাস। তাহলে কেন্দ্র নিশ্চয়ই ব্যাসের ওপরেই থাকবে, অন্য কোনো জায়গায় থাকবে না। তাহলে কেন্দ্র বলেছে ও, তাহলে এটাও এডিসি 120, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বলেছে 120 দিয়ে দিয়েছে আমাদের। তাহলে বিএসসির ভ্যালু কত, অর্থাৎ বিএসসির ভ্যালু কত যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাকে এ আর সি কে যোগ করতে হবে। তাহলে এ আর সি কে যদি আমরা যোগ করি, তো আমাদের এই অ্যাঙ্গেলটা কত, এটা আমাকে প্রশ্ন করেছে, এই অ্যাঙ্গেলটা কত। এটা খুবই সোজা অঙ্ক, আমরা পেরেছি আশা করি সবাই। প্রথমেই দেখো এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়, 180। তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। আবার যেহেতু এবিটা ব্যাস, তাহলে যদি এবিসি ত্রিভুজটার দিকে যদি তাকাও এবং তার সঙ্গে যদি এসিবি কোণটার দিকে তাকাও, তাহলে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয় আমরা জানি। একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, তাহলে এই কোণটা কত হয়ে যাবে আমাদের, 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে বিএসসির ভ্যালু চেয়েছে, তাহলে বিএসসির ভ্যালু কত লিখে দিতে পারছি আমরা, বিএসসির ভ্যালু হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি। নাম্বার 5, এটাও তো আমাদের বইয়ের অঙ্ক এবং আশা করি পেরেছো সবাই। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু চলছে এরকম ভাবে 89। তো 89 তো এখানে লিখছি আমরা, তো ন্যাচারালি 89 এর আগেরটা কত লিখবো, tan 88। তার আগেরটা কত লিখবো, tan 87। তো এইভাবে চলছে, এভাবে চলছে আমাদের। মাঝখানে একটা জিনিস থাকবে, এটা হচ্ছে tan 45, এবং এই tan 45 এর ঠিক ইমিডিয়েট পরে হবে tan 46, আর tan 45 এর ঠিক ইমিডিয়েট আগে কি আসবে, tan 44। তো প্রথম কথা দেখো লক্ষ্য করে, 1 থেকে শুরু করে 89, তার টোটাল আমাদের সংখ্যা কটা আছে, 89টা সংখ্যা আছে। তার মধ্যে tan 45 কোথায় বসে আছে, tan 45 বসে আছে মাঝখানে। কি করে বলতে পারলাম আমরা, আমরা মধ্যমা শিখেছি। 89 হলে মধ্যমা কটা হয়, একটা হয়, এবং সে কত হবে, 1 কে যোগ করে 2 দিয়ে ভাগ, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 হয়। তাই tan 45 ঠিক বসে আছে মধ্যে। tan 45 অর্থাৎ 89টার মধ্যে একটা চলে গেল, 88টা তাহলে কোথায় থাকবে, দুটো উইংস তার, এই উইংসে তার থাকবে 44টা, আর এই উইংসে তার থাকবে কটা, 44টা। হ্যাঁ না না, লক্ষ্য করে দেখো, এদিকে 89, এদিকের 1, এদিকের 88, এদিকে 2, এদিকে 87, এদিকে 3, এগুলো যদি জাস্ট অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে তার ভ্যালু কিন্তু কত দাঁড়ায়, 90 ডিগ্রি দাঁড়ায়। তো আমরা সেইগুলোকে এক একটা করে ব্র্যাকেটে নিচ্ছি। tan 1, tan 89 কে আমরা লিখছি tan 90 মাইনাস 1 লিখলাম, তাকে একটা ব্র্যাকেটে লিখলাম, ইন্টু tan 2 নিলাম, সঙ্গে 88 যেটা আছে, 88টাকে আমরা 90 মাইনাস 2 লিখলাম। তারপরে tan 3 লিখবো, তার সঙ্গে 90 মাইনাস 3 লিখবো, tan 87 কে। এভাবে চলছে, এভাবে চলে কটা থাকবে, এরকম ব্র্যাকেট থাকবে কটা, 44টি থাকবে, কারণ এইদিকে 44, এদিকে 44। তার সঙ্গে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে tan 45। tan 45 এর ভ্যালু আমরা জানি। দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের ভেতরে এখানে tan 1, তো এখানে cot 1,
এখানে tan 2, তো এখানে cot 2, এভাবে চলছে এরকম 44টি, আর tan 45 এর মান তো 1 থাকলো, তাহলে এটা গুণ করলে 1, তারপরটা 1, তারপরটা 1, এরকম ভাবে চলছে। এরকম কটা 1 এর গুণফল থাকবে? 44টি 1 এর গুণফল ইনটু 1, মানে ইনফ্যাক্ট 45টি 1 হয়ে গেল এখন। তাহলে আলটিমেটলি কত হয়? 1 যতই থাকুক না কেন তাকে গুণ করলে কত হবে? ভ্যালু তো 1ই হবে। তাহলে এটা आंसर হচ্ছে আমাদের 1। বুঝতে অসুবিধা আছে কারোর? এরপরে দেখো নাম্বার, এটা 5 করলাম নাকি? এটা 4, এটা 4। এরপরে 5 এরটার দিকে তাকাও, বলছে একটা শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন কত? এ তো একদম পুরো ফ্ল্যাট কোশ্চেন। এই কোশ্চেনটা করার না করানোর সময় তোমরা আদৌ যোগ বিয়োগ পারো কি পারো না সেটা দেখার জন্য অঙ্কটা দিয়েছে, আর কিছুই নয়। আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি, 1/3 পাই আর, আর বলতে কত এখানে? 24 ইন্টু এইচ, এইচ বলতে কত? 3, এত ঘন সেন্টিমিটার। 3 গেল। এবার জাস্ট এটাকে গুণ করো, পাইয়ের জায়গায় 22/7 লিখে লাভ নেই, কারণ 7 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে 3.14 লেখো। পাইয়ের ভ্যালু ইন্টু 24 ইন্টু 24, এই গুণটা করো, যা হয় তাই হচ্ছে গিয়ে উত্তর। আমি আর গুণটা করতে পারছি না। আসলো নাম্বার 6, ক্রমযৌগিক পরিসংখ্যা। বাবা, কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইছে? স্যার 1810.29 ঘনসেমি প্রায়। তাই হবে, তাই হবে। কত? 1810.29 ঘনসেমি প্রায়। ঠিক আছে। তারপরটা দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের কি নির্ণয় করা যায়? কি নির্ণয় করি আমরা? মধ্যমা নির্ণয় করি, কারণ এই ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে তো আমরা ওজাই বের করি, তাই তো? তাহলে আমরা এখানে মধ্যমা নির্ধারণ করি। লে হয়ে গেল নাম্বার 2। এই পেজটাকে সেভ করে দিই। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে সত্যি মিথ্যে। নেক্সট আমাদের আছে সত্যি মিথ্যে। তো কি বলছে সত্যি মিথ্যেতে? নাম্বার 1 কি বলছে দেখি। অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। মিথ্যা। মিথ্যা। বেশ, মিথ্যা। সত্য হবে তো। এটা আবার সত্য হবে। তো সত্য মিথ্যা দুটোই হচ্ছে। সেটা সত্য হবে। সত্য হবে। তো এই যে মিশ্র কথাটা বলা আছে বলেই কিন্তু আমি সত্য। সত্যই করেছি। মিশ্র কথাটা বলা আছেই বলেই কিন্তু সত্যি অঙ্কুর। কেমন? কারণ কেউ তুলছে কেউ নিয়ে যাচ্ছে, সরল তো নয়। মানে প্রথমেই টাকা দিয়ে দিল, যা দিল 1 বছরের পর এত লাভ হলো বা এত ক্ষতি হলো, তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নিল। এটা হচ্ছে একদম সরল অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার মানে হয় এটাও হতে পারে যে বিভিন্ন সময় ব্যবসায় নিয়োজিত থাকে বিভিন্ন সময় ধরে, আবার এমনও হতে পারে যে 3 মাস চললো, কেউ এলো কেউ চলে গেল, সেটাও অংশীদারি কারবার, সেটাও মিশ্র অংশীদারি কারবার। এটা আমাদের তার মানে ফলস হচ্ছে না, এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের ট্রু একদম। নাম্বার 2, এটা চোখে দেখেই হবে। 3 প্লাস রুট এটা সত্য। নিরসক উৎপাদক মাইনাস 3 প্লাস রুট 2।
স্যার এটা সত্য হবে। কেন? মিথ্যা না? সত্য। কেন সত্য হবে। কেন? সত্য হবে। সত্য তো হবে, কেন? কারণ করণী নিরাসক উৎপাদক বলেছে, অনুবন্ধী করণী হলে মিথ্যা হতো। ভেরি গুড, দিস ইজ দ্য আনসার। যেখানে জাস্ট বলেছে করণীটা থাকবে না বাবা আমার, তো করণীটা থাকবে না আমি দেখিনি, এই দুটোকে গুণ করলে কি হয়, উৎপাদক মানে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে কত হয়? গুণ করলে -3 √2 স্কোয়ার মানে 2, আর -9 -7। হ্যাঁ, করণী থাকছে না। আমাকে যদি অনুবন্ধী বলতো তাহলে কিন্তু এটা ঠিক হতো না, যেহেতু শুধু বলেছে করণী নিরসক উৎপাদক, তাহলে অবভিয়াসলি ঠিক। কিন্তু যদি আমাদেরকে বলতো যে অনুবন্ধী, তাহলে কিন্তু এটা ঠিক হতো না, তখন সেই ক্ষেত্রে 3 - √2 হতো। আচ্ছা, নেক্সট নাম্বার 3, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় অসমান। এটা কি হওয়া উচিত? বৃত্তস্থ ট্রাপিজিয়াম ছবিটা কেমন হওয়া উচিত? ছবি তো অনেকটা এরকম। ভালো করে দেখো, এখানে আমরা ছবিটা আঁকলেই বুঝতে পারবো যে আমাদের কি প্রবলেমটা হচ্ছে না হচ্ছে, সেটা কি হবে না হবে। ধরো একটা ট্রাপিজিয়াম আমি আঁকলাম এখানে। ট্রাপিজিয়াম মানে আমরা কি জানি? ট্রাপিজিয়াম মানে আমরা জানি যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে আমাকে সমান্তরাল যদি আমি আঁকতে চাই, আমার এইখানে সমান্তরাল হয়, আমি এইখান থেকে সমান্তরাল টানতে পারি, এখান থেকে সমান্তরাল টানতে পারি, এখান থেকে সমান্তরাল টানতে পারি। তো আমি যদি, যেহেতু বৃত্তের সেন্টারটা এইখানে, ঠিক এক্স্যাক্টলি এইখান দিয়ে গেলে দুটো বাহু কি সমান হয়ে যাবে, কিন্তু ট্রাপিজিয়ামের তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে বাহু দুটো সমান্তরাল তারা তো সমান হয় না, তারা অসমান হয়। তাহলে আমাকে এটা টানতে হবে, ধরে যাক এখানে একটা টানলাম। এইবার আমরা কি করছি না, এদেরকে আমরা যোগ করে দিচ্ছি, কারণ ট্রাপিজিয়ামটা তো এখনো হয়নি। তো এইটা টানতে হলো, এটা একটা টানলাম, আবার এটা টানতে হলো, এটা একটা টানলাম। এখন এতে যদি কর্ণ আমাদেরকে বের করতে হয়, তাহলে কর্ণ বলতে কোনটা? কর্ণ বলতে তো আমাদের এই দুটো। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমার কর্ণ দুটোরা বলেছে অসমান। তা আমরা এমনি বলতেই পারি যে দুটো সমান, কিন্তু তবুও আমরা একটা জাস্ট একটা প্রমাণ করে নিই তর্কের খাতিরে। আমি বললাম সমান, একজন বললো যে কেন সেটা অসমানই হবে, এটা সমান হতেই পারে না, কারণ ট্রাপিজিয়ামের কর্ণ তো কখনোই সমান হয় না। এবার সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা, দেখো যে আমি এই দুটো ত্রিভুজকে নাও, তোমার ধরো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা নিচ্ছ আর এই ত্রিভুজটা নিচ্ছ, ওভারল্যাপিং হচ্ছে, একটা জায়গায় ওভারল্যাপিং হচ্ছে, বাকি দুটো ওভারল্যাপিং নেই। তো এই যে বাহুটা, এই বাহুটা দুটো ত্রিভুজের জন্য একটা বাহু। এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণ যেহেতু এই বৃত্তচাপের উপরে দুটো পরিদৃষ্ট কোণ, দুটো কোণ সমান হবে, এটা আমরা জানি। আর এই যে নীল যে দুটো বাহু দেখতে পাচ্ছ, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তো দুটো বাহু তো সমান হতেই হবে, তো সেটা তির্যক বাহু দুটো সমান হয়, তাহলে নীল বাহু দুটো সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে কর্ণগুলো সমান হবেই। তাহলে এখানে ওরা বলেছে অসমান, তাহলে একদম সফেদ ঝুট বলেছে, হিসেব তাই হয়। আচ্ছা, এরপরে বলছে দেখো এই জায়গাগুলো একটুখানি খুব মানে ইম্পর্টেন্ট হয়ে যায়, যদিও আমরা এখানে অতটা এখন কিছু করতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি যে 0° এবং 90°-র মধ্যে সকল মানের জন্য এটার ভ্যালু 1। এটাতে একটা থিওরি আছে, 1 + tan² θ = sec² θ, এবং সেই ক্ষেত্রে থিটাটা যেহেতু আমরা 0 আর 90°-র মধ্যে করেছি, তাহলে 0 আর 90°-র মধ্যেই সেটা সম্ভব। এটা অবভিয়াসলি ট্রু, এটা যেহেতু একটা সূত্র। নাম্বার 5, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর নিরেট অর্ধগোলক, নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অর্ধগোলক কোনটা এবং নিরেট কোনটা। তো সেট করে নিই। তো এখানে দেখো এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে গোলক। তুমি যদি এর যদি ঘুরিয়ে দেখতে চাও, যদি কিছু বুঝতে পারছো, রিয়েলাইজ করতে পারছো না, রিয়েলাইজ করতে পারো যদি এইটাকে আমি ভাগ করি, এবার তুমি দেখো বুঝতে পারবে, যেটা যে গোলক এবার বোঝা যাচ্ছে। বেশ, এটা গেল নিরেট গোলক। আর যখন আমরা নিরেট অর্ধগোলকের কথা বলছি,
তখন কিন্তু আমাদের সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, এটা আমরা বলতে পারছি, যার এটা হচ্ছে বৃত্ত একটা, বুঝতেই পারছো, এবং এটা হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল। তো কি বলতে চেয়েছে আমাদের এরা, এটা নিরেট গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr² বর্গ একক। এটাও একটু ভুল, এই কারণেই ভুল যে আমরা যদি এখানে ছবিটা যদি দেখে নিই, এই ছবিটা যেটা দেখলাম আমরা, যে অর্ধগোলক মোটামুটি এরকম হচ্ছে অর্ধগোলক, যেহেতু নিরেট তাহলে এখানে একটা তার ক্ষেত্রফল আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল 2πr², এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে এটাই যে বৃত্তটা যদি পুরোপুরি থাকতো, মানে গোলকটা যদি পুরোপুরি থাকতো এরকম ভাবে, তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল হচ্ছে 4πr², তাকে মাঝখান দিয়ে এখান দিয়ে কেটেছি আমরা, এখান দিয়ে কেটে দিয়েছি আমরা, তাহলে 2πr²। ভালো কথা, তাহলে সেটা কোনটা, উপরের সারফেসটা। কিন্তু এই যে লাল যে সারফেসটা, যেহেতু নিরেট, তাহলে লাল সারফেসটার জন্য আমাদের সেখানে কি আসবে, একটা আরো একটা আমাদের ক্ষেত্রফল আসবে। সেটা কার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত আমাদের ছিল 3πr², কিন্তু ওরা বলেছে কত, ওরা বলেছে 2πr²। তো এটা ওরা ঠিক বলেনি, এটা ওরা ভুল বলেছে। তারপর একটা যৌগিক গড়, মধ্যমা, সংখ্যা গুণমান, ডেফিনেটলি এটা হচ্ছে কেন্দ্রীয় পৌনদ্বারী মাপক, এটা হচ্ছে ট্রু। তাহলে আমাদের ফার্স্টেরটা কি বেরোলো, ফার্স্টেরটা ট্রু, এখানে লিখে দিলাম ট্রু, তারপরটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু। আচ্ছা, নেক্সট পেজে যাই আমরা। এরপরে হচ্ছে আমাদের সেই চারের অঙ্কগুলো। একটু স্পেস তো আমাদের লাগবে, তো চলে আসি। নাম্বার 1, আশা করি তোমরা পেরেছো। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি, যা সুদটা চেয়েছে কিন্তু আর কিচ্ছু চাইনি। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো আমরা সুদ আসল পাই, তাহলে দেখো, তার মানে 4-এর এক একটা সুদ আসল বার করি। তোমরা পার্ট পার্ট করেও করতে পারো, আবার সূত্রের সাহায্যও করতে পারো। তো এরকম ভাবে লেখো যে 1000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল। এই সুদ আসল কথাটাকে আমি ইচ্ছে করে লিখলাম যাতে আমাদের মাথায় থাকে যে এখান থেকে আমরা সুদ আসলটা বের করতে পারি। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2, এত টাকা, 0 0 গেল, তার মানে 1000। এখানে হচ্ছে তোমার 11² নিচে হচ্ছে 10² এত টাকা, 0 0 0 0, 11 11 121, সঙ্গে একটা 0, এত টাকা। তাহলে আমাকে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। সুতরাং এটা যেটা পেলাম সেটা হচ্ছে সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কত পাবো, না তো 1210 মাইনাস 1000 টাকা সমান সমান 210 টাকা। তারপর একটা নাম্বার 2 বলছে যে তোমার নাম্বার 2 বলছে
যৌথ ব্যবসায় এ, বি এবং সি এর মূলধন হচ্ছে 1/2 1/3 1/4। তো আমরা জানি যে অনুপাত ভগ্নাংশে গ্রাহ্য হয় না, তো এটাকে আমরা আগে নিয়ে যাব হচ্ছে পূর্ণ সংখ্যায়। তো এটা 2, 3 আর 4 এদের লসাগু হয় 12। তো সবকটাকে 12 দিয়ে গুণ করে দিলে, হাফকে 12 দিয়ে গুণ করলে 6, 1/3 কে 12 দিয়ে গুণ করলে 4, 1/4 কে 12 দিয়ে গুণ করলে 3। তাই এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত এবিসির। 4 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, ব্যাস বছরের শেষে এত টাকা লাভ হলো। তাহলে এইটা হচ্ছে ওই সেই মিশ্র যেটা আমরা শিখেছিলাম। তাহলে 4 মাস পরে যদি এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়, তাহলে প্রথম কথা এখানে আমাদেরকে এটা বলতে হবে, সেটা হচ্ছে এটা যে আমরা ধরে নিই লেট এর মূলধন কত টাকা, না এর মূলধন হচ্ছে 6x টাকা। বি এর মূলধন কত টাকা, না বি এর মূলধন হচ্ছে 4x টাকা। সি এর মূলধন কত টাকা, না সি এর মূলধন হচ্ছে 3x টাকা। তাহলে আর কেউ কিছু করেনি, যা করেছে কে করেছে, এ 4 মাস পরে কি ধরেছে, অর্ধেক তুলে নিয়েছে। তাহলে 4 মাস তো এই টাকাটা তার কেটেছে, এটা তো 4 মাস ধরে তার ছিল। তাহলে 4 মাসের পরে যদি সে অর্ধেক টাকা তুলে নেয়, তাহলে অর্ধেক মানে কত, 6x/2 টাকা তুলে নিচ্ছে সে, মানে কত টাকা তুলে নিচ্ছে, 3x টাকা তুলে নিচ্ছে। তো এই কথাটা লিখবো। তাহলে 4 মাস পর অর্থাৎ বাকি 8 মাস এর কত টাকা থাকছে, সেই ব্যবসাতে 3x টাকা থাকছে। তাহলে সেই ভাষা আমাদের যে এ বছরের শেষে যে লভ্যাংশ পায় তা বছরের প্রথম মাসে পেতে হলে 1 মাস হিসাবে এর মূলধন হবে, এর প্রথমে টাকা ছিল 6x টাকা, কেটেছে 4 মাস, অর্ধেক টাকা তুলে নিয়েছি, অর্ধেক টাকা আছে, কেটেছে 8 মাস, তাহলে এত টাকা। তাহলে 24 48x টাকা। আর বাকি যেটা আছে অনুরূপে, অনুরূপে কথাটা আমরা লিখে দিতে পারি। অনুরূপে বির মূলধন হচ্ছে কত টাকা, বির মূলধন হবে, বি দিয়েছিল কত টাকা, 4x into 12 48x টাকা। এবং সি এর মূলধন হবে কত, না 3x into 12 36x টাকা। তাহলে সুতরাং তাদের লভ্যাংশের অনুপাত, তাদের লভ্যাংশের অনুপাতটা কি হবে তাহলে আমাদের, না 48x is to 48x is to 36x, x x x চলে গেল, 4 is to 4 is to 3। এবার কি বলেছে আমাদের, লাভ কত টাকা হয়েছে বছরের শেষে, 6072 টাকা লাভ হয়েছে। কার লভ্যাংশ চেয়েছে, শুধু এর লভ্যাংশ চেয়েছে। তাহলে এখানে লেখো যে বছরের শেষে 6072 এত টাকা লাভ হলে এ পাবে 6072 into 6072 into 4/11। 11 দিয়ে এটা ক্যান্সেল করলে কত হয়, 552। 5 11s are 55, 57, 5 11s are 55, 11 2s are 22, 8 2 4 5s are 20 হাতে 2 4 5s are 20 22। আমাকে জাস্ট এর মূলধনটাই চেয়েছে, তাহলে এর মূলধন হচ্ছে এই টাকাটা 2208 টাকা। কারোর বুঝতে অসুবিধা থাকলে বলো। এই পেজটাকে আমরা সেভ করে দিই।
আমরা নেক্সট পেজে যাই। এখান থেকে তো আমরা নিয়ে নিতে পারি। এটা সব হলুদই রাখছি। তো এখানে কি বলছে দেখো, নাম্বার 3 এই জাতীয় অঙ্কগুলো আমরা অনেক আগেই করেছি, অনেকবারই করেছি। x ইকুয়াল টু দিয়েছে √3 + 2, সরাসরি x এর মান বসিয়েও অঙ্ক হয়, তাতে অঙ্কটা একটু বড় হবে। তাহলে 1/x ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতেই পারি সেটা হচ্ছে 1/√3 + 2। এবার যখনই 1/√3 + 2 পেয়ে গেলাম, তখন আমরা একে হরের করণে নিরসন করে দিলাম, অর্থাৎ √3 - 2 দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিচ্ছি এটাকে, এবং গুণ করলে আমরা কত পাচ্ছি না, ওপরে যেটা পাচ্ছি দ্যাট ইজ √3 - 2, আর নিচে পাচ্ছি 3 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু -1। তাহলে মাইনাস অফ √3 - 2, তার মানে -√3 + 2। তাহলে 1/x পেয়ে গেলাম। এটা কার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে? x + 1/x। তাহলে নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x + 1/x? x এর ভ্যালু কত পেয়েছি? 3 + √2, আর 1/x এর ভ্যালু কত পেয়েছি? √3 + 2। তাহলে -√3 + √3 ক্যান্সেল হয়ে গেল, আনসার হয়ে গেল 4। বোঝা গেল? সোজা অঙ্ক, না বোঝার কিছু নেই। নাম্বার 4 এরটা দেখো, একটু হয়তো অসুবিধা হয়েছে। তো ফার্স্ট অফ অল এটা দ্বিঘাত সমীকরণ, তাই কন্ডিশনটা এখানে দিয়েছে a ≠ = 0, দুটো বীজ বলেছে আলফা এবং বিটা। তো আমরা এইটুকুনি জাস্ট করে এটা তো লিখতেই পারি যে ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দিয়েছে আলফা ও বিটা। তো এখান থেকে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? -b/a। আর আলফা ইন্টু বিটা এটা কত লিখতে পারি আমরা? না তো c/a। তো আমাকে জাস্ট বলেছে এই রাশিমালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো মানে হচ্ছে কিন্তু গুণের আকারে প্রকাশ করা। কোন সংখ্যামালাটা? এই সংখ্যামালাটা ax² + bx + c। শুধু যদি আমাদেরকে একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলতো আমরা কিন্তু পারতাম না। কিন্তু আমরা যদি a যদি এখান থেকে কমন নিই, a কমন নিলে কত হচ্ছে দেখো, a কমন নিলে কত হচ্ছে? যদি a কে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকছে কি? x² + b/ax + c/a। এবার আমরা কি করছি, এই যে দেখো লক্ষ্য করে যে b/a যেটা পেয়েছি সেটা কি লিখতে পারি? -α + বিটা। তাহলে a থাকলো যেমন থাকার, x² থাকলো যেমন থাকার, এই প্লাস b/a এর জায়গায় আমরা বসাচ্ছি -α β × x, আর c/a এর জায়গায় আমরা বসাচ্ছি আলফা বিটা। এই লাইন থেকে এই লাইনটা যদি কারোর বুঝতে অসুবিধে হয় একটু দেখে নাও ভালো করে, আমি তারপরে বলো যদি কোথাও বুঝতে অসুবিধা। এখানেই অঙ্কটা লুকিয়ে আছে, আর কিন্তু কিছু দরকার নেই। স্যার আমি ফার্স্ট লাইনটা থেকে সেকেন্ড লাইনটা বুঝতে স্যার পারি। আমি ফার্স্ট লাইনটা থেকে সেকেন্ড লাইনটা বুঝতে পারিনি। এর আগেরটা, হ্যাঁ প্রথমটা এটা তো থেকে শুধু এ কমন না হয়েছে। এটা থেকে জাস্ট এ কে বের করে নিয়েছি। এ যদি কমন নিই তাহলে এখানে এ থাকবে না, এখানে তো এ নেই, তাই এখান থেকে এ কমন নেওয়া আচ্ছা মানে এ আচ্ছা, দিয়ে ভাগ হচ্ছে। হ্যাঁ এখানেও তো হ্যাঁ এ হ্যাঁ নেই, বুঝি। তাহলে এ কমন নেওয়া মানে এ দিয়ে ভাগ হচ্ছে। এবার তারপরে এই যে দুটো কন্ডিশন আমরা বের করে রেখেছিলাম, সেই দুটো কন্ডিশনকে আমরা এখানে ইনপুট করলাম। b/a সমান সমান কি ভাবতে পারি? -α + বিটা। তাহলে b/a এর জায়গায় -α + বিটা বসিয়ে দিয়েছি x। অ্যাকচুয়ালি এটা ওয়ান কাইন্ড অফ আমরা ওই ইয়ে করছি আর কি, কি বলে মিডিল টার্মের মধ্যে। মিডিল টার্ম ফ্যাক্টর করছি।
তাহলে এ থাকলো, এবার যদি ব্রেক করে দাও এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এবার তুমি দেখো যে প্রথম দুটো থেকে আমরা কমন নিচ্ছি এক্স, পড়ে থাকে এক্স মাইনাস আলফা, এখান থেকে মাইনাস যদি বিটা কমন নাও পড়ে থাকে এক্স মাইনাস আলফা, তাহলে তোমরা এখান থেকে কমন নিতে পারো কত, এক্স মাইনাস আলফা, পড়ে থাকে কত, এক্স মাইনাস বিটা। ফ্যাক্টর হয়ে গেল, তিনটে গুণের আকারে চলে এসছে তো, তার মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, কারণ উৎপাদকের বিশ্লেষণ মানেই কিন্তু গুণের আকারে প্রকাশ করা। ঠিক আছে, অসুবিধা আছে বুঝতে কারোর? নাম্বার 5, নাম্বার 5 কি দিয়েছে দেখি, এ বি সি ডি বৃত্তস্থ পঞ্চভুজ। বাবা, পঞ্চভুজ, একটা পঞ্চভুজ আঁকি, একটা বৃত্তস্থ বৃত্ত আঁকি। তো মোটামুটি ধরো একটা বৃত্তস্থ পঞ্চভুজ এটা, এই জায়গাটা একটু কাট করে দিই, মোটামুটি ধরো একটা বৃত্তস্থ পঞ্চভুজ, নাম কি দিয়েছে, এ বি সি ডি ই, নাম দিয়ে দিই তাহলে, ধরে যাক এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। আর কি বলছে, যার এ বি ইজ ইকুয়াল টু এসি, যা গোলমাল হয়ে গেল, এ বির সঙ্গে এসি সমান, ধরে নেওয়া যাক, ছবি যখন এঁকে দিয়েছি ধরে যাক এ বির সঙ্গে এসিটা সমান, যদিও আমাদের ছবি অনুযায়ী সমান হচ্ছে না, কিন্তু ধরে নেওয়া যাক সমান, তা আমি দাগ দিয়ে দিলাম এরকম। এসি ওই, এসি আবার ওই বৃত্তের ব্যাস, আমি নতুন করে আঁকছি, হ্যাঁ এভাবে হবে না, গুলিয়ে যাবে সব। এসি ওই বৃত্তের ব্যাস, তো আগে ব্যাসটাকে আঁকো এখানে, এসি, তার মানে অবশ্যই বিটা কোথায় হবে না, বিটা হবে হচ্ছে এরকম একটা জায়গায়, এ বির সঙ্গে এসি সমান, তাহলে এ বি মোটামুটি এ বির সঙ্গে এসি সমান করলে মোটামুটি এরকম। তারপরে ধরো হচ্ছে তোমার এইটা হচ্ছে আমার এ বি সি, স্যার বলছি, হ্যাঁ স্যার বলছি যদি এ বি আর এসি সমান করতে তাহলে স্যার এ বি আর এসি সমাপাতিত হবে নাকি? না, পঞ্চভুজ বলেছে যে, এই হচ্ছে আমাদের পঞ্চভুজ, এ বি সি ডি ই, পঞ্চভুজ তো আমাকে আগে আঁকতে হবে। এবার আমাকে বলছে এ বির সঙ্গে এসি সমান, আচ্ছা এবার যেহেতু এটা বৃত্ত, সেই রেসপেক্টে আর কি মেঘ বলতে চাইছে যে বৃত্তের ব্যাস তো সবচেয়ে বড় হয়, তো এখান দিয়ে আমরা যদি বি আর সিটাকে যদি এক জায়গায় না নিই, ধরা যাক না আমাদের নেই এক জায়গায়, কিন্তু এ বির সঙ্গে এসি সমান, স্যার তাহলে তো শর্ত মানে বৃত্তস্থ চতুর্ভুজের শর্ত স্যার কাট করে যাচ্ছে। হ্যাঁ আসবে আসবে, দেখি আগে সমস্যাটা আসুক, সমস্যা না আসলে বুঝতে পারছি না তো, ওটা আমি বলবো। 118 ডিগ্রি হচ্ছে এখানে এইড, তাহলে বলছে BAD এর ভ্যালু কত, তাহলে BAD ভ্যালু যদি পেতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে ন্যাচারালি আমাকে A আর D কে যোগ করতে হবে, আমাকে A আর D কে যোগ করতে হবে, যোগ করলাম, তাহলে আমাকে BAD এর ভ্যালু চেয়েছে ওরা, আমাকে এই কোণটা চেয়েছে, আমাকে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। তো এবার দেখো, স্যার বিএডি না, হ্যাঁ এই পুরোটা, সরি এই পুরোটা চেয়েছে ওরা।
এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে একটা পঞ্চভুজ আছে, যার এবিটা হচ্ছে পঞ্চভুজের একটা বাহু, এসিটা হচ্ছে পঞ্চভুজের একটা কর্ণ। তো কোন একটা বৃত্ত যেহেতু বলেছে, বৃত্ত যদি না বলতো তাহলে হয়তো একটা অন্য ব্যাপার আমাদের হতো, কিন্তু এখানে এবির সঙ্গে এসিটা যখন ওরা সমান বলেছে, একটু ভালো করে ভেবে দেখবে, এবির সঙ্গে এসি মানে ইনিশিয়াল পয়েন্ট কিন্তু একটাই, এ থেকে সি যেটা টানছি সেটা বৃত্তের ব্যাস। এবার এ বিন্দু থেকে বৃত্তের ব্যাস এসি ছাড়া, এ বিন্দু থেকে ভালো করে বুঝবি, এই বিন্দু থেকে এসি ছাড়া আর কোনো বৃত্তের ব্যাস আছে? নেই। আবার সেই ছোট থেকে পড়ে আসছি, এবিটা তো বৃত্তের একটা জ্যা, সে ছোট থেকে পড়ে আসছি যে কোনো একটা বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস। আবার বলছি এসির সঙ্গে এবি সমান, তাহলে এই বি যদি এর ওপরে না হয় তাহলে কি এটা সম্ভব হবে? ভেবে দেখো। স্যার 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 হ্যাঁ, স্যার বৃত্তের শর্তে তো বলা যাচ্ছে যে বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটি মাত্র ব্যাস অঙ্কন করা যায়। সেটাই তো এখানে বলছি। প্লাস না, জ্যা তো অনেকগুলো অঙ্কন করা যায়, ব্যাস নয় একটাই অঙ্কন করা যায়, আমি সেটাই তো বলতে হ্যাঁ চাইছি। স্যার, যে অনেক অঙ্কন করা যায়। তাহলে জ্যার রেসপেক্টে যদি ভাবি তাহলে এবি জ্যা, যার একটা পয়েন্ট হচ্ছে এ, এসিটাও একটা জ্যা যার একটা পয়েন্ট এ, এবং এসিটা হচ্ছে ব্যাস, তাহলে এসিটা সবচেয়ে বড়, তাহলে এ বিন্দু থেকে এসির থেকে বড় জ্যা আমি আর টানতে পারবো না, এসির থেকে ছোট টানতে পারবো। তাহলে আমি যদি এবিটাকে যদি এসির ওপর না দিয়ে যদি আশেপাশে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এবিটা অবভিয়াসলি ছোট হবেই, কিন্তু ওরা আবার বলছে এসির সঙ্গে এবি সমান। তার মানে এখানে যেটা বলতে চেয়েছে ওরা, যে এসির ওপরে এবিটা হচ্ছে কি না, সমাপতিত। সমাপতিত। তাহলে এবার তো অঙ্কটা আমাদের সোজা হয়ে গেল, আর তো অঙ্কটা নিয়ে কোনো স্যার আমি তো টেনশন নেই। অঙ্ক স্যার আমি লিখেই দিয়েছি একদম ফার্স্টে, সভাপতি দিতে হবে। তাহলে 118 হলে এটা কত হওয়া উচিত? 62। এটা কত হওয়া উচিত? 90। তাহলে এটা কত হওয়া উচিত আমাদের? এটা যা হবে সেটাই তো বিএডি। বিএডি আর সিএডি তো একই ব্যাপার। এটা কত হচ্ছে আমাদের? 28 ডিগ্রি। তাহলে 28 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? তাহলে প্রথম কথা লিখি, বোঝা গেল বলতে এই অঙ্কটা যেটুকু বলবে অঙ্কটা লিখে দেওয়া যাক, যে যেহেতু কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ওই বৃত্তের ব্যাস, এখন এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার এসি কর্ণ ওই বৃত্তের একটি বৃত্তস্থ পঞ্চভুজ লিখলে ভালো হয়, একটি বৃত্তস্থ পঞ্চভুজ, এসি কর্ণ যার এসি কর্ণ ওই বৃত্তের ব্যাস। আবার প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে না, এ বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে সুতরাং বি ও সি বিন্দু সমাপতিত না হলে, যা সম্ভব নয়, তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিএডি ও অ্যাঙ্গেল সিএডি কি বলবে, এই দুটো অভিন্ন কোণ, মানে একই কোণকে নির্দেশ করে, অভিন্ন কোণ। এবার আমরা আমাদের যা যা কাজ শিখে গেছি সেই জিনিসগুলো বলবো, যে যেহেতু আমাকে এখানে দিয়েছে যে কি দিয়েছে অ্যাঙ্গেলটা এইডি, যেহেতু অ্যাঙ্গেল এইডি is equal to 118 degree, therefore angle ABD is equal to 180 minus 118, that is equal to 62 degree. আবার angle ADB, আবার
অ্যাঙ্গেল ABD ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি লিখে দাও ব্র্যাকেটে। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। ABD হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমাকে চেয়েছে BAD ইজ ইকুয়াল টু CAD, একই ব্যাপার, ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 62, এবং এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম কত হলো, 28 ডিগ্রি হলো। বোঝা গেল? অসুবিধা আছে কারোর বুঝতে? না স্যার। বেশ, তো এটাকে সেভ করি। আরো একটা অঙ্ক বাকি থেকে গেল, পরের পেজ ছাড়া হবে না। আরো একটা অঙ্ক থেকে গেছে আমাদের, আমরা সেই অঙ্কটাকে তুলে নিই। স্যার সুতনুকা বলছে ও ডক্টরের কাছে যাবে, ওই জন্য জিজ্ঞাসা করছে আপনাকে আপনি কখন ছুটি দেবেন। এই তো এই অঙ্কটা হলেই ছুটি। এই অঙ্কটা হলেই ছুটি রে। তারপর যদি কারোর অঙ্ক থাকে তাহলে সেই অঙ্ক, এটা ক্লাসের বাইরে। আচ্ছা, এনিওয়ে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ XYZ সদৃশ। সদৃশ মানে তো আমরা জানি, আমরা এরকম একটা ত্রিভুজ নিয়ে কাজ করি। সদৃশ যেহেতু বলেছে, একটা ছোটটা নি, একটা বড়টা নি। সদৃশ, বেশ, সদৃশ ত্রিভুজ হয়ে গেল। নাম দিই, এটা নাম দেওয়া যাক এবিসি। আচ্ছা, এবি বড় না XY বড়? XY, ঠিক আছে, এবি ছোট। ধরা যাক এটা এবিসি আর এটা হচ্ছে আমাদের XYZ। এই দুটো সদৃশকোণী ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এইটার সঙ্গে এইটা ইকুয়াল। বেশ, এবার কি বলছে ওরা? সদৃশ। তাহলে আমরা সদৃশ হলে আমরা কি জানি? তাদের বাহুগুলো সমানুপাতি হয়, অর্থাৎ এবির সঙ্গে XY এর যা অনুপাত হবে, বিসির সঙ্গে YZ এর যা অনুপাত হবে, এসির সঙ্গে XZ এর অনুপাত তাই হবে। এবার এখানে কি কি দিয়েছে ওরা একটু টুকে নি। এবি বলেছে 3, লিখি এবি 3। বিসি দিয়েছে কত? বিসি দিয়েছে √3। তাহলে বলেছে YZ এর মান কত যখন XY ইজ ইকুয়াল টু 7। আর একটা কথা এখানে বলে দিয়েছে, অ্যাঙ্গেল X অ্যাঙ্গেল A আমাদের সেটাই হয়েছে, দেখো, অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল Y। তাহলে এটা আমরা ঠিকঠাক এঁকে দিয়েছি, না দেখে শুনেই। যাই হোক, উচিত ছিল দেখা, এই কোণটা আমাদের দেখা উচিত ছিল। এই যে আমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলেছি, নাই দিতে পারতো, X এর সঙ্গে B কে সমান, তাহলে এখানে B দিতে হতো আমাদেরকে। সেই অনুযায়ী আমাকে কোণটা করতে হতো। যাই হোক, এখানে আমার কি কাকে কাকে দেওয়া আছে? AB দেওয়া আছে, BC দেওয়া আছে, XY দেওয়া আছে। খোঁজো AB BC XY। তাহলে এটাকে নিয়ে নি, এটাকে তুলে নি, যে যেহেতু AB বাই XY ইজ ইকুয়াল টু BC বাই YZ, তাহলে AB হচ্ছে আমাদের 3, XY হচ্ছে 7, BC হচ্ছে √3 আপন YZ। YZ কত দিয়েছে? 7 না, সরি, YZ তো YZ এর ভ্যালুটাই তো বের করতে বলেছে। তাহলে YZ কত পেয়ে যাচ্ছি? YZ ইজ ইকুয়াল টু 7√3/3। YZ এর ভ্যালু চেয়েছে, এটাই আনসার হয়ে গেল। সেভ করে দিই। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো।